360 ডিগ্রি এডুকেয়ারের পক্ষ থেকে আরো একটি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটিতে আমরা পরাগায়নের মাধ্যম নিয়ে মূলত আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, পরাগায়নের মাধ্যম বলতে আসলে কি বোঝায়? অর্থাৎ যে মাধ্যম দ্বারা পরাগ বহন করে গর্ভমুণ্ড পর্যন্ত নিয়ে যায় তাকে আসলে পরাগায়নের মাধ্যম বলা হয়ে থাকে। অর্থাৎ আমরা পরাগায়ন সম্পর্কে জেনেছি। পরাগায়ন মানে হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে পরাগরেণু পরাগধানী থেকে গর্ভমুণ্ডে গিয়ে পতিত হয় তাকে আসলে পরাগায়ন বলে থাকে। তো এই ক্ষেত্রে পরাগটা বহন করে নিয়ে কাউকে না কাউকে যেতে হবে। এই যে পরাগ বাহিত হয়ে যাওয়ার মাধ্যমে তাকে আসলে পরাগায়নের মাধ্যম বলা হচ্ছে। মাধ্যম কারা হতে পারে? যেমন ধরো বায়ু, পানি, কীটপতঙ্গ, পাখি, বাদু, শামুক, মানুষ ইত্যাদি বিভিন্ন কিছু আসলে পরাগায়নের মাধ্যম হিসেবে কাজ করতে পারে। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, বিভিন্ন ধরনের পরাগায়নের কথা বলা হচ্ছে। যেমন ধরো পরাগায়ন বায়ুর মাধ্যমে হতে পারে, পতঙ্গের মাধ্যমে হতে পারে, পানির মাধ্যমে হতে পারে, প্রাণীর মাধ্যমে হতে পারে। শিক্ষার্থীবৃন্দ, এই যে বিভিন্ন মাধ্যমে পরাগায়ন সম্পাদিত হচ্ছে সেই ক্ষেত্রে তার উপর নির্ভর করে ফুল আবার বিভিন্নভাবে অভিযোজিত কিংবা অ্যাডাপ্টেড হয়েছে। অর্থাৎ সকল ফুলের বৈশিষ্ট্য একরকম নয়। যেমন ধরো প্রাণী পরাগী ফুলের যে বৈশিষ্ট্য তা হয়তোবা বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্যের সাথে ভিন্ন হবে। বায়ু পরাগী ফুল সুগন্ধহীন, কিন্তু যে পতঙ্গ পরাগী ফুল আছে তা আবার মধুগ্রন্থিযুক্ত এবং বেশ সুগন্ধ যুক্ত হয়ে থাকে। তো এর পিছনে কিছু কারণ রয়েছে। আজকের ক্লাসটিতে মূলত আমরা এই বিষয়বস্তুগুলোকেই উপস্থাপন করব সহজবোধ্য ভাবে। তো এক্ষেত্রে ফুল বা বিভিন্ন মাধ্যমে যে পরাগায়ন ঘটছে তা কেন ঘটছে এবং এই ফুলগুলোর বৈশিষ্ট্যগুলো কি তা নিয়ে মূলত আলোচনা আজকে থাকছে। তো শিক্ষার্থীবৃন্দ চলো কোন একটি বায়ু পরাগী ফুল এর বৈশিষ্ট্যগুলো কি এবং তার সংজ্ঞা কি এবং তার উদাহরণগুলো কি আমরা জেনে নেই। বায়ু পরাগী ফুল হচ্ছে যদি কোনো ফুলে বায়ুর মাধ্যমে পরাগায়ন সম্পাদিত হয়ে থাকে তখন তাকে বায়ু পরাগী ফুল বলছে। লক্ষ্য করো, বায়ু পরাগী ফুল হবে সুগন্ধিযুক্ত। লক্ষ্য করো, বায়ু পরাগী ফুল যেহেতু সুগন্ধিযুক্ত, কেন সুগন্ধিযুক্ত? এবং এটি আঠালো হয়ে থাকবে এবং শাখান্বিত গর্ভমুণ্ডযুক্ত হবে, মধু গ্রন্থিহীন হবে। প্রত্যেকটা কারণের পেছনে একটি করে ব্যাখ্যা কিন্তু বিদ্যমান। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, গর্ভমুণ্ড পালকের মতো হতে পারে। লক্ষ্য করো, সুগন্ধিযুক্ত। কেন এটি সুগন্ধিযুক্ত হবে? ধরো বায়ুর কিন্তু আসলে পরাগায়নকে নিয়ে যাওয়ার জন্য কোনো গন্ধের দরকার নাই। কারণ পতঙ্গ যদি ফুলটিতে না বসে তাহলে এই ফুলটিকে আসলে সুগন্ধিযুক্ত ফুল হওয়ার কোনো প্রয়োজনীয়তা দরকার পড়ে না। কারণ পতঙ্গ যখন মধু গ্রহণ করতে যাবে সেই ক্ষেত্রে মধু গ্রন্থি দরকার পড়বে, কিন্তু বায়ু পরাগী ফুলে কোনো মধু গ্রন্থি নেই। কারণ এখানে কোনো প্রাণী যাচ্ছে না অথবা কোনো পতঙ্গ যাচ্ছে না, যার কারণে মধু গ্রন্থিটি এখানে অনুপস্থিত। বায়ুর মাধ্যমে এটি আসলে পরাগরেণুটি কি হবে? স্থানান্তরিত হবে। এই ক্ষেত্রে এখানে বায়ুর মাধ্যমে যেহেতু সম্পাদিত হবে পরাগায়নটি, এক্ষেত্রে গর্ভমুণ্ডটাকে পালকের মতো হতে হবে। পালকের মতো যদি হয় তাহলে পরাগরেণুটাকে খুব সহজে সে ধরে নিতে পারবে। আমরা কাশফুলের কথা চিন্তা করতে পারি। আবার গর্ভমুণ্ডটি শাখান্বিত হবে। শাখান্বিত যদি হয় তাহলে একটু লম্বা হবে, বড় হবে। এই ক্ষেত্রে খুব সহজেই পরাগরেণুগুলো সে গ্রহণ করতে পারবে বা পরাগরেণুকে ধরে নিতে পারবে। এই কারণগুলোর কারণে আসলে বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্যগুলো এমন হয়েছে। আমার বিশ্বাস তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। সুগন্ধিযুক্ত কেন হয়েছে? আঠালো। কারণ আঠালো যদি হয় তাহলে খুব দ্রুতই এগুলো লেগে যেতে পারবে। যেই পরাগরেণুগুলো গর্ভমুণ্ডে আটকে যেতে পারবে। আঠালো কিন্তু আবার পতঙ্গের ক্ষেত্রে আঠালো হয়ে থাকে। লক্ষ্য করো, এই ক্ষেত্রে আঠালো, এই ক্ষেত্রে আঠালো, কিন্তু এই ক্ষেত্রে মধুগ্রন্থিযুক্ত, কিন্তু এক্ষেত্রে মধুগ্রন্থিহীন। এখানে মধুগ্রন্থিটি ইম্পর্টেন্ট নয়, কিন্তু এই জায়গায় মধুগ্রন্থিটি ইম্পর্টেন্ট। তো আঠালো অবস্থাটা দুই জায়গাতেই ইম্পর্টেন্ট। আঠালো হলে পরেই পরাগরেণুটা খুব দ্রুতই লেগে যেতে পারবে গর্ভমুণ্ডের মধ্যে। তো এই কথাগুলো এখানে উপস্থাপন করা হয়েছে। গর্ভমুণ্ড পালকের মতো হলে খুব দ্রুতই বাতাসে ভেসে বেড়াতে পারবে। তো উদাহরণ হিসেবে এখানে ধানকে উপস্থাপন করা হয়েছে।
তারপর দেখো পতঙ্গ পরাগী ফুল, এতক্ষণ যাবত পতঙ্গ পরাগী ফুলের একটা তুলনামূলক আলোচনাও টেনে ফেলেছি। লক্ষ্য করো, পতঙ্গের মাধ্যমে যদি পরাগরেণু গর্ভমুণ্ড থেকে গর্ভমুণ্ডের মধ্যে স্থানান্তরিত হয়ে আসে পরাগধানী থেকে পরাগরেণু, তখন এই ধরনের ফুলকে বলা হবে পতঙ্গ পরাগী ফুল। পতঙ্গ পরাগী ফুলের ক্ষেত্রে কিন্তু ফুলটি অবশ্যই বড় হবে, কারণ পোকামাকড় বা পতঙ্গ যদি দূর থেকে ফুলটিকে দেখতে হয় তাহলে একটি বড় ফুল দরকার। যেমন ধরুন সূর্যমুখী ফুল, এই ফুলটি অনেক বড় হবে, মধুগ্রন্থি যুক্ত হবে, কারণ মধুগ্রন্থি যদি না থাকে একটি পতঙ্গ আসলে ওই ফুলটিকে আকর্ষণীয় মনে করবে না বা ফুলটিতে এসে সে বসবে না। আবার সুগন্ধ যুক্তি হয়, কারণ সুগন্ধ যদি না থাকে ওই একই কথা, পতঙ্গ এখানে আকর্ষণ বোধ করবে না। পরাগরেণু এবং গর্ভমুণ্ড আঠালো হয়, আঠালো যদি না হয় তাহলে পরাগরেণু খুব সহজেই গর্ভমুণ্ডে আটকে যেতে পারবে না। আবার গর্ভমুণ্ড আঠালো হওয়ার কারণেই পরাগরেণু খুব দ্রুত আটকে যেতে পারে গর্ভমুণ্ডের মধ্যে। তো এই হচ্ছে গিয়ে তার বৈশিষ্ট্যগুলো। এবং সর্বশেষ উদাহরণে টানা হয়েছে জবা ফুলকে, কুমড়া ফুলকে, সরিষা ফুলকে। এখানে যে উদাহরণগুলো টানা হয়েছে এগুলি আসলে একমাত্র উদাহরণ নয়, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখানে একটি আদর্শ উদাহরণ উপস্থাপন করা হয়েছে তোমাদের বইটিতে। এইবার আমরা চলে যাচ্ছি পানি পরাগী ফুলে। লক্ষ্য করো, পানি পরাগী ফুলটি আসলে গন্ধ দরকার নেই, কারণ এইখানে গন্ধ তখনই দরকার যখন কোনো প্রাণী অথবা পতঙ্গ আকর্ষণ বোধ করবে। এখানে আসলে গন্ধটা ইম্পর্টেন্ট নয়। আমার বিশ্বাস তোমরা বিষয়টি ধরতে পেরেছো। শিক্ষার্থীবৃন্দ, পুংপুষ্প বৃন্ত থেকে খুলে যাবে পানি পরাগী ফুলের ক্ষেত্রে, এবং ফুলে পানি দিয়ে ভেসে ভেসে ধীরে ধীরে সে স্ত্রী পুষ্পর যে বৃন্ত রয়েছে বৃন্তের কাছে যাবে, তারপরে গিয়ে তাদের মধ্যে পরাগায়ন সম্পাদিত হবে। এই ক্ষেত্রে যেহেতু পুংপুষ্প ভেসে যাচ্ছে, লক্ষ্য করো, তাহলে পুংপুষ্পটা যদি ক্ষুদ্র হয়, এখানে কিন্তু প্রথমে বলা হয়েছে ফুলটি আকারে ক্ষুদ্র, পুংপুষ্প যদি ক্ষুদ্র হয় তাহলে ভেসে বেড়াতে তার খুব সহযোগিতা হবে। আবার হালকা যদি হয় ভেসে বেড়ানোর ক্ষেত্রে তার জন্য সহায়ক হবে। এই ফুলগুলো সুগন্ধিযুক্ত কেন ইতোমধ্যে আমি উপস্থাপন করলাম। এবার দেখো, ফুল সহজেই পানিতে ভেসে বেড়াতে পারে। কেন ভেসে বেড়াতে পারে? কারণ ফুলগুলো ক্ষুদ্র এবং হালকা। এরপরে দেখো, পুংপুষ্পের বৃন্ত ছোট এবং স্ত্রী পুষ্পের বৃন্ত বড়। এটারও একটি কারণ রয়েছে। পুংপুষ্পের যে বৃন্তটি রয়েছে সেটি কেন ছোট? ছোট হওয়ার কারণে খুব সহজে সে আলাদা হয়ে যেতে পারে। বড় হলে পরে ত্রিপুষ্পের ক্ষেত্রে বড় হওয়ার কারণটি হচ্ছে গিয়ে খুব সহজে সে যখন পুংপুষ্পটি ভেসে আসবে তাকে রিসিভ করতে পারে। এই হচ্ছে গিয়ে পানি পরাগী ফুলের যে বৈশিষ্ট্যগুলো এখানে উদাহরণ হিসেবে পাতা শেওলাকে টানা হয়েছে। এবার দেখো পানি পরাগী ফুল। পানি পরাগী ফুল আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এখানে গন্ধটা গুরুত্বপূর্ণ। তবে কথা আছে, সকল প্রাণী গন্ধের জন্য যে ফুলের প্রতি আকর্ষণ বোধ করবে এমন নয়। ফুলটি হয়তোবা বড় হতে পারে, শুধু বড় ফুল গন্ধবিহীন ফুলও হতে পারে। তো আমরা মনে হয় এখানে বৈশিষ্ট্য থেকে বিষয়গুলো আরো স্পষ্ট হতে পারবো। আমরা একটু দেখে নিই সংজ্ঞায় কি বলা হচ্ছে। সংজ্ঞায় বলা হচ্ছে, প্রাণীর মাধ্যমে পরাগরেণু যদি গর্ভমুণ্ডে পতিত হয় তখন তাকে বলা হবে প্রাণী পরাগী ফুল। লক্ষ্য করো, ফুল বড় হবে, বড় যদি না হয় কোনো একটি প্রাণী কোনোভাবেই ওই ফুলটির প্রতি আকর্ষণ বোধ করবে না। ছোট হলে, যদি ছোট হয় ফুলটি, তাহলে অবশ্যই পুষ্পমঞ্জুরিতে সজ্জিত থাকতে হবে। যদি পুষ্পমঞ্জুরিতে সজ্জিত থাকে তাহলে দূর থেকে ফুলটিকে একক ফুল বলে বোধ হবে এবং বিশাল বড় একটি ফুল মনে হতে পারে এবং দূর থেকে এটিকে দেখা যাবে। কারণ আমরা নিশ্চয়ই জানি পুষ্পমঞ্জুরি হচ্ছে ছোট ছোট পুষ্পিকার সমন্বয়ে একটি বৃহৎ পুষ্প, ক্ষেত্র বিশেষে এটিকে একক পুষ্প বলেও বোধ হতে পারে। তো ফুল ছোট হলে এক্ষেত্রে পুষ্পমঞ্জুরিতে সাজানো থাকবে। আর ফুলটি অবশ্যই আকর্ষণীয় হতে হবে। বারবার বলছি, প্রাণীরা কখনোই একটি ফুলের প্রতি আকর্ষণ বোধ করবে না যদি ফুলটি আকর্ষণীয় না হয়। গন্ধ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। গন্ধ থাকতেও পারে, আবার গন্ধ নাও থাকতে পারে। শিক্ষার্থীবৃন্দ, এক্ষেত্রে উপস্থাপন করা হচ্ছে কদম ফুল এবং কচু গাছের যে ফুলটি রয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, আমার বিশ্বাস তোমরা পরাগায়নের মাধ্যম থেকে যে ধারণাগুলো লাভ করতে পেরেছ সেগুলো হচ্ছে কোন পরাগী ফুলে কোন ধরনের বৈশিষ্ট্য থাকে তার সম্পর্কে ধারণা লাভ করেছে, এবং পাশাপাশি কেন ওই বৈশিষ্ট্যগুলো ওই ফুলের থাকে তাও উপস্থাপনের মাধ্যমে আমি পরিষ্কার করতে পারলাম বলে বিশ্বাস করি। আমি জানি না তোমাদের কেমন লাগবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে সেটি উপস্থাপন করবে, এবং আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে আমাদের সঙ্গে থেকে
সহযোগিতা করে যাবে এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।